বিসমিল্লাহ। প্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে সকল ভাই বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য প্রাথমিক পরীক্ষার প্রস্তুতির প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। কেননা আপনারা শুনে খুশি হবেন যে আগামী দিনে বড় কিছু সার্কুলার আসছে, যেগুলোতে আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক হবার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে এই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে। যত ভালো প্রস্তুতি হবে তত আমাদের চাকরি পাওয়ার সহজ হবে। তাহলে বেশি কথা না বাড়াই আমরা শুরু করি। প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার প্রস্তুতি 2025। আমি আপনাদের সাথে আছি রুবেল রানা। আমি পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং এদিকে আর না যাই, আমরা শুরু করি। এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করব। তো এখানে একটি প্রশ্ন আছে, সমাস শব্দের অর্থ কী? খুব কমন একটি প্রশ্ন। তাহলে এখানে 4টা অপশান দেওয়া আছে। প্রথমে কি আছে? সংযোজন, সংশ্লেষণ, বিশ্লেষণ, সংক্ষেপণ। উত্তরটা কি হবে? কারো কি জানা আছে? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দেবার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, সমাস ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সমাস শব্দটা আসছে, ব্যাকরণ যেহেতু সংস্কৃত ভাষা থেকে আসছে, তাহলে কি সমাসটাও সেই ব্যাকরণ থেকে পেয়েছি। এটার বিভিন্ন ধরনের অর্থ আছে। তো এই 4টার মধ্যে কোনটা কেউ কি বলতে পেরেছেন, নাকি আমরা উত্তর দেখব? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি উত্তরে কি আছে। এখানে উত্তরে দেওয়া আছে সংক্ষেপণ। তাহলে কি সহজ বাংলায় সংক্ষেপণ হবে, তাই তো? এর বাইরে কিছু আছে? এটা আমাদেরকে জানতে হবে। বাইরে আর কি থাকতে পারে একটু দেখি। বাইরে কি থাকতে পারে? হয়তো বাবা সংক্ষেপণ না থেকে সংক্ষেপ থাকতে পারে। তাহলে কি আমরা দেব না? অবশ্যই দিব। এইখানে চিন্তার কোনো কারণ নেই। আর কি থাকতে পারে? একত্রীকরণ। আচ্ছা, সংক্ষেপণ নেই, সংক্ষেপ নেই, একত্রীকরণ আছে, তখন তো স্বাভাবিকভাবে একটু ভয় পাওয়ার কথা, তাই না? কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কী কারণ নেই? আমাদের যদি যথাযথ প্রস্তুতি থাকে তাহলে আমরা খুব আনন্দের সহিত পরীক্ষা দিতে পারবো এবং আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর কি হতে পারে? একপদীকরণ, এমনটাও থাকতে পারে। যদি থাকে এগুলোর ভিতরে এটা অথবা বা এই 3টার ভিতরে একটি, তাহলে আমরা সহজেই উত্তর করতে পারবো। আশা করি এখানে কারো কোনো সমস্যা হবে না। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা কি করব? মুছে দিই। এরপরে চলে যাই দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে কি আছে? কোন দুটি বর্ণের পর মূর্ধন্য ন ও মূর্ধন্য স হয়? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় নিয়োগ প্রত্যাশী বন্ধুরা, আপনারা কি কেউ বলতে পারবেন এটা কোন অধ্যায়ে আছে? আমরা তো সবাই কম বেশি ব্যাকরণ পড়েছি। যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে একটু লিখেন যে এটা কোন অধ্যায়ে আছে। খুব সহজ, নাকি আমি বলে দেবো? একটু বলে দিই। নত্যবিধান এবং সত্যবিধান, তাই তো? যেহেতু এখানে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স আছে, তাহলে কি নত্যবিধান এবং সত্যবিধানে কি নিয়ম আছে? প্রথম কথা হচ্ছে নত্যবিধান কি, এইটা জানা দরকার।
নত্যবিধান কি এটা জানতে গেলে একটু লিখি। তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম। ব্যবহারের নিয়ম হলো নত্যবিধান। নত্যবিধান। তো আমরা সংজ্ঞা জানলাম নত্যবিধানের যে কোন শব্দে প্রযোজ্য হবে। এখানে আমি বলেছি কি তৎসম শব্দে নত্যবিধান প্রযোজ্য হবে, অন্য কোনো শব্দে নয়। আচ্ছা, আরেকটা বিষয় আছে কি মূর্ধন্য স, তাই তো? এখানে শুধু পার্থক্য হচ্ছে কি তৎসম শব্দে এখানে কি হবে, মূর্ধন্য স ব্যবহারের নিয়মই হলো সত্যবিধান, এতটুকুই পার্থক্য। তো এই জায়গাটাতে কি আছে আরেকটা কথা বলা আছে যে নিয়মের ভিতরে রি র স এর পরে কি হবে, রি র স এর পরে মূর্ধন্য না হয়, মূর্ধন্য স হয়, এটা নিয়ম আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে উত্তর নির্বাচন করতে হবে। ট ঠ এরপরে হতে পারে, প্রযোজ্য হতে পারে। রস্বই রস্বউ এখানে হয় কি না, ত থ এখানে প্রযোজ্য হয় কি না, এটা আমাকে জানতে হবে। তাহলে আমরা একটু দেখি যে এই জায়গাটাতে আমাদের কোথায় প্রযোজ্য হয়েছে, উত্তরটা কি হবে। উত্তরটা হবে রি এবং র এর পরে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স হয়। তাহলে এই জায়গাটাতে কি আমরা একটা শব্দ লিখে বোঝাতে পারি, যেমন দুঃখিত পেন সিলেক্ট করে নেই। এখানে যে বিষয়টা আছে ব, আমরা যদি বর্ষণ মুখর দিনে কথা বলি তাহলে কি হবে, বর্ষণ শব্দের এখানে আমরা দেখতে পাই যে কি বলেছিলাম রি র এরপরে কি হয়, মূর্ধন্য ন হয়। প্রথমটার নয়ের মূর্ধন্য নয়ের উদাহরণ নিয়ে কথা বলছি। তাহলে এখানে তো স আছে, তাহলে মূর্ধন্য ন কেন হলো, একটা প্রশ্ন না, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লাইভে অনেকেই আছেন, সবাইকে মাঝে আমি একটু স্বাগত জানিয়ে নিচ্ছি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে এখান থেকে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে চলে আসি, বর্ষণ এখানে রেফ আছে, তাই না, রেফ আছে, রেফ যেটা রয়ের প্রতিনিধিত্ব করে, ফলশ্রুতিতে রেফের পরে কি হবে, মূর্ধন্য ন হবে। আচ্ছা, যদি মূর্ধন্য স নিয়ে কথা বলি তাহলে কি হবে, এটি নিয়ে যদি কথা বলি তাহলে কৃষক, কৃষক এটা নিয়ে যদি কথা বলি তাহলে শুরুতে কি আছে, রি আছে, তাই না, এই যে রি এর পরে কি আছে, রি র স এর পরে মূর্ধন্য স হবে। তাহলে কি এখানে হয়েছে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখানে যদি কারো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা পরবর্তীতে কমেন্ট বক্সে কমেন্ট দেখে প্রশ্নগুলোর আবারও উত্তর দেবার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা সামনের দিকে এগোই, তাহলে সুবিধা হবে, বেশি সংখ্যক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারবো। প্রিয় শিক্ষক বন্ধুরা, ক্লাস কেমন লাগছে, কতটুকু বুঝতে পারছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো এবং আগামীতে আরও মজার এবং অনেক ভালো ভালো ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারবো বলে আশা রাখছি। তো সামনে চলে যাই, শুদ্ধ বানান কোনটি, খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বানান, বাংলা বানান, প্রায় প্রতিটি পরীক্ষায় বাংলা বানান থাকে। আমরা এই বানানের অপশনগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানটায় কি করা হয়েছে। যদি আলাদা আলাদা শব্দ থাকতো তাহলে কি চিহ্নিত করতে সুবিধা হতো,
কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দের বানানে কি করা হয়েছে, কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে, ভুল করে দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য খুবই একটি সমস্যা আর কি। কারণ আমি পড়েছি, এখানে আসলে আবার কি হতে পারে, কোনটা হবে। কিন্তু যদি আমি সঠিকভাবে পড়ে থাকি তাহলে কি আমার কোনো ভয়ের কারণ নেই, আমি সহজেই পারবো। তাহলে শুদ্ধ বানানে কি আছে প্রথমে একটু দেখে নিই। ক নম্বরে আছে ময় রস্যু, ময় দীর্ঘ, মূর্ধন্য শয়ে রেপ রস্যু। তো এইটা হতে পারে, এটা হবে কিনা, ক নম্বর কি হবে কমেন্ট বক্সে একটু জানাবেন আপনারা। খ নম্বর হবে ময় রস্যু শয়ে রেপ রস্যু। এখানে শুধু পার্থক্য কোথায়, এখানে পার্থক্য শুধু হচ্ছে এখানে দীর্ঘও ছিল, এখানে রস্যও করে দেওয়া হয়েছে। গ নম্বরে কি আছে, প্রথমটাতে রস্যটা ঠিক আছে, পরের দুইটাতে দীর্ঘও করে দেওয়া হয়েছে। ঘ নম্বরে কি আছে, প্রথমে রস্যও, পরেরটা দীর্ঘও, পরেরটা রস্যও করা হয়েছে। এইখানে কি নেই, এইখানে নেই রেফ নেই, তাই না? তো আমরা এখানে স্বাভাবিকভাবে মনে নেই, আমি বিভ্রান্তিতে পড়ে গেছি, কোনটা হবে। তাহলে স্বাভাবিকভাবে একটা বিষয় যে আমাদের এই জায়গাটাতে কি, যেহেতু রেপ নেই, রেপ দেখেছিলাম, তাহলে এটা হবে না, আমি সিদ্ধান্ত নিতে পারি। তারপরে কি আছে, যদি আমরা গ নম্বরে যাই তাহলে কি হবে, এই জায়গাটাতে আমার মনে হতে পারে যে হয় দুটোই তো দীর্ঘ দেখি নাই, এমনটা মনে পড়ছে না, সেক্ষেত্রে কি করতে পারেন, এটাও আপনি বাদ দিতে পারেন। তারপরে কি করতে পারি, খ নম্বরে যদি যাই, খ নম্বরে 3টে রস্যউ আছে, তাহলে কি 3টে রস্যউ দেখেছিলাম, এটাও আমাকে চিন্তায় ফেলবে। তখন আমাকে আবার ফিরে আসতে হবে যে আমি 2টা দীর্ঘও দেখি নাই, 3টে রস্যও দেখি নাই, তাহলে এইটা হতে পারে। আর কমন পড়লে তো কোনো কথাই নেই। আচ্ছা, যাই হোক, আলোচনা করেছি, আশা করি এর ভিতরে আপনারা উত্তর দিচ্ছেন। তবে কোন প্রশ্নের উত্তরটা, কত নম্বর প্রশ্নের উত্তর, এটা বললে ভালো হয়। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের ক এইভাবে লিখলে সুবিধা হয়। আমি দেখতে পাচ্ছি যে একজন লিখেছেন ক, লিখেছেন কে আব্দুর রহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক বলেছেন, আমরা একটু কি দেখে নেব, একটু দেখে নিই। হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এটা 3-এর আপনি উত্তর করে থাকেন তাহলে আপনার উত্তরটি সঠিক হয়েছে। যাই হোক, এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নে কি আছে, গায়ক, এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বাংলা ব্যাকরণের একটি মজার অধ্যায় সন্ধি। এই জায়গা থেকে বেশ কিছু কমন উপযোগী প্রশ্ন আছে, সন্ধি বিচ্ছেদ আছে। ভালো রেজাল্ট করার জন্য সব পড়বার দরকার নেই। এই জায়গাটাতে কি করতে পারেন আপনি, এই ধরনের দেখে যেগুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেইগুলো আপনারা পড়তে পারেন। যেমন গায়ক, এইটা অবশ্যই কি খুবই গুরুত্বপূর্ণ একটি সন্ধি বিচ্ছেদ। তাহলে একটু আসেন, উত্তর করবেন অবশ্যই। এক্সেলেন্ট ক্লাস, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উৎসাহই আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন। আসেন, এখানে আমরা দেখি গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি। প্রথমে আছে কি, গযোগ অক, গোযোগ অক। খতে আছে গাযোগ অক, গতে আছে গাযোগ উক, ঘতে আছে গৈযোগ অক। তাহলে কোনটি হবে? অনেকে আছেন আমাদের সাথে, 4টে অপশনের মধ্যে উত্তর লিখুন, কোনটি হবে। 4 নম্বর প্রশ্নের অনেকেই উত্তর দিচ্ছেন 4-এর ঘ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। 4-এর ঘ হবে, চমৎকার। একজনকে ধন্যবাদ দিয়ে 2জনে উত্তর করেছেন, লুকমান আহমেদ রাজীব, আরেকজন হচ্ছে সোহাগ রায় শুভ। ভাই, আপনাদের 2জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা এটা উত্তর বলেছেন, আমরা দেখি এটা উত্তর হবে কি না। কীভাবে হলো,
আমাদের মূল শব্দ হচ্ছে গায়ক। তাহলে এখানে গই যোগ অক, গায়ক হওয়ার কথা ছিল, কিন্তু গায়ক কেন হলো? এখানে একটা কথা আছে, আমি একটু লিখি। সন্ধির নিয়মে 2000 আমাদের চাকরি পরীক্ষাগুলো একটু বলে রাখি, ব্যাকরণের যে বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় সেটি হচ্ছে আমাদের যে ব্যাকরণটি বাদ হয়ে গেছে মনির চৌধুরীর 2019 সালের আগ পর্যন্ত যেগুলো তৈরি হয়েছে, এডিশন এসেছে, সেই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। যদি আপনাদের সংগ্রহী থাকে এই ব্যাকরণটি রেখে দেবেন, এখান থেকে কি আপনারা এই ব্যাকরণগত যে চাকরির প্রস্তুতি সেখান থেকে প্রশ্ন করা হয়। এটা আপনার কাছে থাকলে এটা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে। তো মনির চৌধুরীর ব্যাকরণের এই সন্ধিবিচ্ছেদের 38 নম্বর পাতায়, যদি ভুল না করে থাকি 38 নম্বর পাতায় 13 নম্বর নিয়মে দেওয়া আছে যে কিভাবে গায়ক শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে। তাহলে এই জায়গাটাতে কি গই, তাহলে প্রথমে কি গায়ক ছিল, গই হলো কেন? একজনে বলেছেন, দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। এই জায়গাটাতে ওই, তারপর কি আছে অ, এই দুইটা ধ্বনির মিলন হয়েছে, তাই তো? এই দুইটা ধ্বনির মিলন হয়ে কি হয়েছে কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, গই যোগ নক বলেছেন, অবশ্যই এটা নিয়ে কথা বলবো। অক দিয়ে আপাতত ক্লাসটা করি, তারপরে কথা বলবো। 4 নম্বর, ধন্যবাদ। তো এই জায়গাটাতে কি হয়েছে? ওই যোগ অ, তাহলে এই জায়গাটাতে হয়েছে আই, এটা হয়েছে আই। হসন্ত হতে পারে বা হলন্ত, যেটাই বলি না কেন, এই নিয়মে এখানে সন্ধি হয়েছে। আমরা এখানে আরেকটা কথা বলে রাখি, একজন লিখেছেন গৈযোগ নক, কে লিখেছেন? রীতি সোহাগ রয় শুভ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখন গৈযোগ অকি হবে নাকি নক হবে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে আপনার কি হতে পারে? বিভ্রান্তি আসতে পারে, বিভ্রান্তি হতে পারে। তো বিভ্রান্তিতে আমরা থাকবো না, আমরা যেটা শিখব একদম সঠিকভাবে শিখব। তো এই জায়গাটাতে কি আছে? অবশ্যই গৈযোগ অক সমান সমান গায়ক, তারপরে কি আছে? গৈযোগ নক। অক বা নক দুটোই সঠিক, আপনি দুটো দিয়ে করতে পারেন। চাকরি পরীক্ষা যেহেতু আপনাকে নির্ণয় করতে হবে না, আপনাকে কি করতে হবে? সঠিক উত্তরটি বৃত্ত ভরাট করতে হবে। সেক্ষেত্রে আপনার দুটোই জানা থাকলো, তাহলে কি দুটোই সঠিক, চিন্তার কোনো কারণ নেই। দুজনকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতা করার জন্য এবং পাশে থাকার জন্য। আশা করি এখানে কারো সমস্যা নেই, যদি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করবার জন্য। তাহলে আমরা কি পরবর্তী প্রশ্নে যেতে পারি? পরবর্তী প্রশ্নে যেতে পারি। পরবর্তী প্রশ্ন কি আছে? হ্যাঁ, এটার আগে উত্তরটা একটু দেখে নিই, তারপরে পরবর্তী প্রশ্নে যাই। উত্তরটা আসলে এটাই হবে, আপনারা অনেকেই জানেন, যার কারণে উত্তর দিয়েছেন এবং সঠিক হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 5। এখানে প্রশ্ন হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? এখানে আমাদের কোন পরীক্ষায় এসেছে সেটা কিন্তু লেখা আছে, আমরা প্রশ্ন সমাধান করছি। 2019 সালের প্রথম ধাপে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তো প্রান্তিক বিরাম চিহ্ন, প্রান্তিক কথাটা একটু নতুন আমাদের কাছে। প্রান্তিক কেন বললো? প্রান্তিকের কারণটা কি? প্রান্তিক মানে শেষে, বিরাম চিহ্ন কি, এটা একটা কথা। একটু আমি লিখতে চাই, বিরাম চিহ্ন, এটাকে আর কি বলা যেতে পারে? ছেদ চিহ্ন, ছেদ চিহ্ন, আর কি বলা যেতে পারে? জ্যোতি চিহ্ন বলা যেতে পারে। তিনটা। এখানে প্রান্তিক বিরাম চিহ্ন, প্রান্তিক ছেদ চিহ্ন বলতে পারে। এখন তো আপনি চিন্তায় পড়ে যাবেন যে তাহলে আমি তো পড়ে আসলাম প্রান্তিক বিরাম চিহ্ন, এখন ছেদ চিহ্ন কোনটা? এইটা তো পড়ি নাই কখনো। স্বাভাবিক,
এটা আপনার প্রশ্ন হতেই পারে। তাহলে আপনি কি করবেন, এই জায়গাটিতে এসে কি করবেন, আমার আজকে জানা হয়ে গেল, আমি শুনেছি একই কথা, তাহলে এই জায়গাতে আমার কোনো সমস্যা হবে না। প্রান্ত মানে শেষে, কিসের প্রান্তে, বাক্যের শেষে। কোথায়, বাক্যের শেষে। এখানে প্রান্তিক বিরাম চিহ্ন বলা হয়েছে। বিরাম চিহ্ন বিভিন্ন জায়গায় বসে, কমা মাঝখানে বসতে পারে, কোলন বসতে পারে, সেমিকোলন বসতে পারে। তাহলে এখানে ড্যাশ, ড্যাশ কোথায় বসে, ড্যাশ শেষে কি কখনো বসা দেখেছি, আপনারা কেউ দেখেছেন কি না একটু জানাবেন। 5 নম্বরের অনেকেই উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই এভাবে উত্তর করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং পাশে থাকবেন। ড্যাশ, ড্যাশকে আমরা কখনোই শেষে দেখি নাই। প্রশ্ন চিহ্ন, এটা কি শেষে দেখেছি? আপনি কোথায় যাবেন, বাক্যটি শেষ না? আচ্ছা একটু লিখি, আপনি কোথায় যাবেন, একটা প্রশ্ন করলাম তাই না? বাক্যটা কি শেষ? এখানে বাক্যটি শেষ হয়েছে, উত্তরের অপেক্ষা। তাহলে এখানে আমরা এটা ব্যবহার করেছি শেষে, তাহলে এটার উত্তর হতে পারে। আচ্ছা, এরপর একটা যে কোলন। আচ্ছা, আমরা কি শেষে কোলন ব্যবহার করি কোথাও, কখনো করেছি? আমার তো মনে পড়ে না, দেখি চেষ্টা করে হয় কিনা। এরপরে হচ্ছে সেমিকোলন। সেমিকোলন কোথায় ব্যবহৃত হয়? যখন একটি বাক্য শেষ হয় না কিন্তু সেখানে ছেদ বা বিরতির প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি অর্থ সম্পূর্ণ না হলে সেই জায়গাতে কি করতে হয়, সেমিকোলন ব্যবহার করতে হয়, করে পরবর্তী বাক্য শুরু করতে হয়। তাহলে কি এখানে আমরা শেষ পাচ্ছি না, তাহলে এখানে আমরা কোথায় পেয়েছি, একটা প্রশ্ন চিহ্ন পেয়েছি। এইটা কি উত্তর হবে কিনা দেখি, কেউ উত্তর দিয়েছেন? 5-এর 2 এখানে দেখতে পাচ্ছি। আব্দুর রহিম, আরেকজনকে মায়ের দোয়া নামটা লিখলে ভালো হয়। শারমিন জাহান আরেকজন ফুল দিয়েছেন, আমাদের সম্মানিত স্যার সাজিদ বিশ্বাস স্যার, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, সহ সকলকে যারা উত্তর করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো খ নম্বর বলেছেন, আমরা একটু দেখব খ নম্বর উত্তর হয় কি না। জি, উত্তর সঠিক হয়েছে। এটা কিছুটা কুইজের মতো আর কি। আসলে যারা সঠিক উত্তর দিয়েছেন, যদি সুযোগ থাকতো তাহলে আপনাদেরকে হয়তো কিছু করা যেত আর কি, বাকিটুকু বললাম না। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ উত্তর দিয়ে উৎসাহ করে দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। প্রশ্ন নম্বর 6, আমরা প্রশ্ন পড়ি। চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য? তাহলে কি বিশেষ্য কোথা থেকে এসেছে? পদপ্রকরণ, তাই তো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আমরা এগুলো পড়ে এসেছি সেই ছোটকাল থেকে। তো বিশেষ্যের আবার শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আছে। তো মনু চৌধুরী ব্যাকরণ যেটা বললাম, অন্যান্য ব্যাকরণে এটা নিয়ে একটু মতপার্থক্য আছে, তবে সাধারণভাবে 6 প্রকার বলা আছে বিশেষ্য। তো এগুলো দেখে আসলে আমরা একটু প্রশ্নটা আগে বুঝবো, তারপরে উত্তর করতে যাব। চাউল, চিনি, পানি এগুলো কি? এগুলো কি মানুষ? আচ্ছা, এগুলো কি পাখি? না। এগুলো কি? আমরা বলতে পারি চাউল যা আমরা খাই, এক ধরনের কি বলা যায়, একটু কমেন্ট বক্সে বলবেন, একটু লিখবেন, বিস্তারিত লিখবেন। হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছেন যে কি হতে পারে, কি কারণে। বস্তুবাচক, যে কোনো বস্তু বুঝাইলে, বস্তু কি? পেন, কলম একটা বস্তু হতে পারে। তারপরে হচ্ছে এটা একটা বস্তু হতে পারে, খাতা একটা বস্তু হতে পারে, বই একটা বস্তু হতে পারে। তারপরে কি সমষ্টিবাচক, সমষ্টি মানে কি যোগফল, তো এখানে কোনো যোগফলের ব্যাপার নেই। এরপর কি আছে ব্যক্তিবাচক, চাউল, চিনি, পানি এগুলো কোনো ব্যক্তি না, মানুষ না, অথবা হচ্ছে মানে এটা নাম ঠিক আছে, কোনো একটা দ্রব্যের নাম, কিন্তু এটা কোনো ব্যক্তি না।
এরপর কি জাতিবাচক, আমরা যেমন মানুষ জাতি, তারপরে হচ্ছে নারী জাতি, পশু পাখি জাতি, অথবা বা হচ্ছে যেটা দিয়ে আমরা একটি প্রকারকে বোঝাতে পারি, একটি জাতি গোষ্ঠীকে বোঝাতে পারি। তাহলে এই জায়গাগুলোর মধ্যে অনেকে সঠিক উত্তর দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনারা তো দিয়েছেন, দেখতে পাচ্ছেন। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে দেখতে হবে কোনটা সঠিক উত্তর। দেখি একটু, জি উত্তর সঠিক হয়েছে, আবারও ধন্যবাদ। আশা করি এখানে কারো কোনো প্রশ্ন নেই, আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। প্রশ্ন নম্বর 7, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা, এই কথাটি কে বলেছেন একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন। একটু নাম বলি, হ্যাঁ আব্দুর রহিম ভাই আপনি জানাতে পারেন, গৌতম কুমার, সোহাগ রায়, শুভ একটু জানাতে পারেন যে এই যে লাইনটা এটা কার, জানেন কি? আমরা অনেক সময় বলে থাকি, গান গাই, যখন ফ্রেন্ডদের কাউকে কাছে পাই না, পাশে পাই না কোনোখানে যেতে গিয়ে, তখন আমরা কি করি? একলা চলো রে। নাকি আমি বলে দেবো? ঠিক আছে, আপনারা লিখতে থাকুন, পরবর্তীতে যদি না পারেন আমি বলে দেব। আমরা প্রশ্নে যাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই বাক্য, এই বাক্যে অপশন আছে হচ্ছে যৌগিক বাক্য, মিশ্র বাক্য, সরল বাক্য নাকি জটিল বাক্য। 4টা এখানে আমাদের কি আছে, অপশন আছে, যেখানে আমাদের কি করতে হবে? বৃত্তপাত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। জি জি, রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুর, হ্যাঁ গুরুজি, রবি ঠাকুর। আসলে আমরা উত্তর দিচ্ছি, এমন বিষয়টা এমনটা না, এর সাথে সাথে কি আমাদের যাদের জানা ছিল না তাদের জানা হয়ে যাচ্ছে। এই যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত আছেন, তো এখানটাই এই যে মজার মজার বিষয়। আসলে ব্যাকরণ ক্লাস বোরিং অনেকে বলেন, ঠিক আমি বুঝি না কোথায় বোরিং। ব্যাকরণ ক্লাস অনেক মজার। সুযোগ, লাইভে সুযোগ থাকলে হয়তো বাবা এটা যদি আপনার মধ্যে কোনো শিল্পী থাকে তাহলে আমরা কি গান শুনতে পারতাম, তাই না? তো যাই হোক, আমরা সেদিকে যাই না, যেহেতু আমাদের মুখ্য বিষয় হচ্ছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, এখানে আমাদেরকে আসতে হবে। তো সরল বাক্য, আমি সরল দিয়ে শুরু করব। সরল বাক্য কি উত্তর হয়? সরল বাক্যে কি থাকে? একটি ক্রিয়াপদ থাকে, একটি কর্মপদ থাকে এবং একটি বিশেষ্য থাকে। তাহলে এখানে অনেক বড় বাক্য, একাধিক আছে, সুতরাং এখানে সরল বাক্যটি হচ্ছে না। তাহলে কি হবে? যৌগিক বাক্য হতে পারে। এখন আমি যদি পার্থক্য করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাদের 3 প্রকারের বাক্য আছে, সরল, জটিল এবং যৌগিক বাক্য আছে। 3টা বাক্যের পার্থক্য আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে আমি একটু জানাই, খুব সংক্ষেপে একটু জানাই। সরল বাক্য, সরল বাক্য কি থাকে? বিশেষ্য, দুঃখিত, বিশেষ্য, কর্মপদ, ক্রিয়াপদ। কয়টি করে থাকবে? 1টি করে থাকবে, তাই না? আচ্ছা, যৌগিকে কয়টি থাকবে? যৌগিক, যৌগিক বাক্য কিভাবে চিনব? সহজ কথা মনে রাখবেন যে এইখানে 2টি খণ্ড বাক্য থাকবে, 2টি খণ্ড বাক্য থাকবে, খণ্ড বাক্য থাকবে। আর মাঝে কি থাকবে? অথবা, নতুবা, কিন্তু, অথবা, নতুবা, কিন্তু, এগুলো ইত্যাদি আর কি থাকতে পারে। আর জটিল বাক্যে কি হবে? জটিল বাক্যে কি কি থাকবে? আমরা সাধারণভাবে বলতে পারি যে জটিল বাক্যে কি থাকবে? বাক্যের মাঝে, এখানেও কি 2টি খণ্ড বাক্য থাকবে, 2টি খণ্ড বাক্য থাকবে, বাক্য থাকবে, 2টি খণ্ড বাক্য থাকবে। আর কি থাকতে পারে? কমা,
আর কি থাকতে পারে, এখানে থাকতে পারে হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর একটা বিষয়, সাপেক্ষ সর্বনাম, এখানে একটু লিখতে গিয়ে একসাথে হয়ে গেছে, এটা সর্বনাম হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই জায়গাগুলো থেকে আমরা যদি এখন এখানে বিশ্লেষণ করি, তাহলে কি আছে, শুরুতে আমরা যেটা বলেছি কি সরল বাক্য, এটা তো হচ্ছে না, তাই না? আচ্ছা, এখানে কি আছে, এখানে কিন্তু দুটো কি আছে, একটা খণ্ডবাক্য আছে, মানে এই বাক্যের মাঝে দুইটা বাক্য আছে, একটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য আর একটা হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য। তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে আশ্রিত খণ্ডবাক্য, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এই পর্যন্ত কি না আসে, এই পর্যন্ত কি আশ্রিত খণ্ডবাক্য। এরপরে কি যাবে, তবে একলা চলো রে, এটা কি প্রধান খণ্ডবাক্য, অর্থাৎ যেটা দিয়ে আমাদের বাক্য শেষ হয়ে যায় সেটা প্রধান খণ্ডবাক্য। এখানে এসে কি বলছে, কি করব যদি তোর ডাক শুনে কেউ না আসে, তো কি, একটা গুরুত্বপূর্ণ বিষয় না? তাহলে কি আছে, এখানে শেষ হয়ে গেছে, এটাকে কি বলা হচ্ছে, প্রধান খণ্ডবাক্য। আর আগের অংশকে কি বলা হচ্ছে, আশ্রিত খণ্ডবাক্য। এটা কোথায় থাকবে, যৌগিক বাক্যেও থাকবে, আবার জটিল বাক্যেও থাকবে। তাহলে পরেরটা যাই, জটিল বাক্যে কি আছে, দুইটি খণ্ডবাক্য থাকবে। হ্যাঁ, এখানে দুইটি খণ্ডবাক্য আছে, কোনো সমস্যা নেই। কমা থাকবে, এখানে কি কমা আছে? এখন বিষয়টা হচ্ছে যে হয়তো বা এখানটাই কি প্রশ্ন করার সময় প্রশ্নকর্তা কমা দেয় নাই বা উঠে নেই, টাইপিং মিস্টেক থাকে, প্রশ্নে ভুল থাকে, অনেক সমস্যা থাকে। এখন আপনি তো খুঁজবেন যে স্যার বলেছেন মাঝখানে তো কমা থাকবে, এখন এখানে কি আমি থেমে থাকবো? না, আমাকে কি করতে হবে, পরবর্তী অপশন খুঁজতে হবে। কি পরবর্তী অপশন? সাপেক্ষ সর্বনাম থাকবে। তাহলে এখানে আবার আমাকে যেতে হবে কোথায়, সাপেক্ষ সর্বনাম, সর্বনামে যেতে হবে। সর্বনাম কি, নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটি সর্বনাম। কি ব্যবহৃত হয়, আমি, তুমি, সে, তিনি, এগুলো তো ব্যবহৃত হয়, তাই না? আচ্ছা, এখানে কি সাপেক্ষ সর্বনামের ব্যবহার আছে, আমরা একটু দেখব, আছে কি দেখি একটু। যদি, তবে, ডাবল আন্ডারলাইন করা আছে। সবসময় মনে রাখবেন, যদি, তবে, এটাকে সাপেক্ষ সর্বনাম বলা হয়ে থাকে। কি কারণে বলা হয়ে থাকে, একটার সাপেক্ষে আরেকটা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একটু পিছনে যাই, এটা একটু মুছে দেই, তাহলে লিখতে সুবিধা হবে আমার জন্য। হ্যাঁ, লিখতে সুবিধা হবে। এখানে সাপেক্ষ সর্বনাম বোঝায় যদি, তবে, যদি, তাহলে, যেমন, তেমন। আচ্ছা, অনেকেই আছেন আমাদের সাথে, স্যার মিশ্র বাক্য জটিল বাক্য তো একই পড়েছি। অবশ্যই পড়বেন, তো একই জিনিস হলে এক পড়বেন না থেকে আলাদা পড়বেন, অবশ্যই এক। হ্যাঁ, এটা নিয়েও কথা বলবো। এখানে একজন উত্তর করেছেন, এখানে উত্তর দুটি, দুইয়ের খ এবং ঘ। হ্যাঁ, সঠিক বলেছেন, এটা নিয়ে আলোচনা করছি। তা আগে দেখে নেই সাপেক্ষ সর্বনাম কি। আমরা বলি না, যেমন কর্ম তেমন ফল, একটু লিখি, যেমন কর্ম তেমন ফল, তাই তো? এখানে কি আছে, যেমন তেমন আছে, একটা সাপেক্ষে আরেকটা। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, একটা সাপেক্ষে আরেকটা, মানে একটার উপর আরেকটা নির্ভরশীল। এই জন্য এটাকে কি বলা হয়, সাপেক্ষ সর্বনাম বলা হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যেমন তেমন, হেন তেন, যেখানে সেখানে যাবেন না, যা তা খাবেন না, যা তা হতে পারে, যা তা, যা তাও হতে পারে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা কি পরবর্তী অপশানে যাই, কোনটা সঠিক হবে। অনেকে উত্তর করেছেন, তো এই জায়গা থেকে আমরা সহজভাবে ধরে নিতে পারি কি হবে, এটা জটিল বাক্য হবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেছেন যে আমরা তো দুটো পড়েছি, জটিল এবং মিশ্র বাক্য একই। হ্যাঁ, অবশ্যই। এইখানটায় আবার এটা আমার কিছু নেই, এই প্রশ্নটা এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি, মানে 2019-এর প্রথম ধাপে এসেছে এই প্রশ্নটি। তো প্রশ্নকর্তা আপনাকে
কিছুটা বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করেছেন, দেখি কি হয়। কিন্তু এতে করে কি হয়েছে, আপনার জন্য সহজ হয়েছে। এটা যদি হয়, এটাও যদি আপনি উত্তর করেন একটা সঠিক, এইটাও যদি উত্তর করেন এটাও সঠিক, আবার যদি দুটোই উত্তর করেন দুটোই সঠিক, আপনার সমস্যা নেই কোনো, আপনি নির্দ্বিধায় দিবেন। টেনশনের কারণেই স্যারকে জিজ্ঞেস করার দরকার নেই যে স্যার এখানে তো উত্তর দুইটা হবে, কোনটা দেব, দুটো দেবেন। এখানে প্রশ্নকর্তার ভুল, আপনার কোনো ভুল নেই। আপনি যেটা বৃত্ত ভরাট করবেন আপনি সেটা নম্বর পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই আছেন, অনেকেই নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা আলোচনার মাঝে মাঝে আপনাদের নাম বলবো, সাথে সাথে ধন্যবাদ জানাবো। লাভ রিয়েক্ট দিয়েছেন অনেকেই, দিতে থাকুন, পাশে থাকুন আমাদের। চলুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো দেখি এখানে কি অবস্থা। ওহো, এখানে তো কি দুটোই সঠিক উত্তর দেওয়া আছে, তাহলে তো নো প্রবলেম। ঠিক আছে, তো আমরা যা ধারণা করেছি ঠিক তাই হয়েছে, সুতরাং আপনি সঠিক পথে আছেন। চলে যাই পরবর্তী প্রশ্নে। কোনো সমস্যা থাকলে হ্যাঁ এভাবে কমেন্ট বক্সে লিখবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্নে কি আছে, ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধ্বনি পরিবর্তন কেন ঘটে, কেউ কি বলতে পারবেন? কমেন্ট বক্সে লিখবেন, আমি একটু আপনাদেরকে সহযোগিতা করি। ধ্বনি পরিবর্তন ঘটে মূলত ভাষাকে সহজীকরণের জন্য। সহজীকরণ। ধ্বনি পরিবর্তন কারা বেশি করে? আমাদের মতো শিক্ষিত মানুষদের তুলনায় যারা গ্রামগঞ্জের সাধারণ মানুষ, লোকালয়ের, ওনারা বেশি ধ্বনি পরিবর্তনটা ঘটান। বিভিন্ন আঞ্চলিক ভাষা দেখতে পাবেন যে একটা শব্দ কিভাবে উচ্চারণ করা হচ্ছে, মূলত সহজ করে বলার জন্য, সহজ উচ্চারণের জন্য ধ্বনি পরিবর্তন হয়। তো এই ধ্বনি পরিবর্তন বলছে যে ধ্বনি পরিবর্তন কত প্রকার। আসলে ধ্বনি পরিবর্তন প্রশ্নটা এরকম হয়েছে, ধ্বনি পরিবর্তন কতটা মানদণ্ডে হয়, প্রশ্নটা এমন হওয়ার কথা ছিল। ধ্বনি পরিবর্তন কত প্রকার বললে ধরেন যে ধ্বনি বিপর্যয়, তারপরে হচ্ছে মধ্যস্বরাগম, অন্তঃস্বরাগম, বা হচ্ছে ধ্বনি লোপ, বা আপনার আদ্যস্বরাগম, এরকম অনেক প্রকার আছে। তো এখানে কি চেয়েছে, আমাকে প্রশ্নটা বুঝতে হবে। আমি যদি প্রশ্ন না বুঝি, আমি তো ওই যে যদি বলি যে মনির চৌধুরীর ব্যাকরণে আমি দেখেছি ধ্বনি পরিবর্তন প্রায় সম্ভবত 17-18টা এরকম আছে, বিভিন্ন নিয়মের আছে। বিষমী ভবন আছে, এর মধ্যে সম্প্রকর্ষ বা সরলোপ আছে, তাই না? তো আমি সাধারণভাবে বিভ্রান্তিতে পড়ে যাব। তো আমি কেন বিভ্রান্তিতে পড়ব? এই জায়গাটা আমার কী করতে হবে, ধ্বনি পরিবর্তন 3টি ধারায় হয়। একটা কি, একটু লিখি। এক হচ্ছে ধ্বন্যাগম, মানে হচ্ছে কি ধ্বনির আগমন ঘটা। 2 নাম্বার কি, ধ্বনি লোপ। লোপ মানে কি, উঠে যাওয়া, চলে যাওয়া, বা ডিলিট হয়ে যাওয়া, যদি বলি আর কি সহজভাবে, তাহলে কি লোপ। 3 নাম্বারটা কি, ধ্বনি রূপান্তর। ধ্বনি রূপান্তর। এই 3 ভাবে কি হয়, ধ্বনির পরিবর্তন হয়। মানে এখানে ধ্বনি আসবে, এখানে ধ্বনি যাবে, এটা কি যাবে, আর এখানে আসবে। কোথায় আসবে? শব্দে। শব্দে আসবে, শব্দ থেকেই যাবে। ওই যে সম্প্রকর্ষ বা সরলোপ যেটা বললাম, এটা একটা উদাহরণ হতে পারে এটার, ধ্বনি লোপের। আর ধ্বন্যাগম বলতে হচ্ছে আদিস্বরাগম, অন্তঃস্বরাগম, মধ্যস্বরাগম, স্বরাগম, স্বরধ্বনির আগমন ঘটাকে বোঝায়। এরপর কি আছে, ধ্বনি রূপান্তর, অর্থাৎ একটা ধ্বনি আছে সেটা রূপান্তরিত হয়ে অন্য একটা ধ্বনি হয়ে যাবে। তাহলে কি হবে, যে শরীর একটা শব্দ আছে, আমি লিখতে পারি এখানে শরীর, দুঃখিত মাঝেরটা একটু মুছে দিই আমি।
পুরোটাই মুছে দিই। এখানটা কি করতে পারি, রির মূল শব্দ আমরা কি বলে থাকি, রিল, এমনটা বলে থাকি, এটাও হতে পারে। তো যাই হোক, আমরা একটু ফিরে যাই। উত্তর করেছেন কে কে দেখি একটু। হারুন, এমডি হারুন ভাই, লোকমান আহমেদ রাজীব, মায়ের দোয়া, আব্দুর রহিম, 4-এর ক, 4-এর 1, 3 প্রকার। তাহলে আমি তো বলেছি এখানটায় কি হবে, 3 প্রকার। আপনারাও বলেছেন 3 প্রকার। দেখি আমাদের এখানে কি আছে। হ্যাঁ, আমরা সঠিক ধরেছি, আপনারাও সঠিক বলেছেন। চমৎকার, আপনি তো চমৎকার ব্যাকরণ পারেন। আশা করছি আগামী দিনগুলোতে আপনারা কি আপনাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে অবশ্যই সফল হবেন, এভাবে যদি আপনারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। কি কারণে, যে কোনো একটা গাইড থেকে যখন পড়বেন দেখবেন যে ওই ঘুরে ফিরে প্রায় একই ধরনের প্রশ্ন আসে, একই হুবহু না আসলেও হয়তো ওই নিয়মের আসে। তাহলে কি এটা আপনার জন্য অবশ্যই সহজ। ঠিক আছে, তাহলে চলে যাই পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নম্বর 9, উলুখাগড়া বাগধারার অর্থ কি? বাগধারাতে চলে আসছি। তো এখানে দেখি গুরুত্বহীন লোক, রাজা বাদশাহ, এক শ্রেণীভুক্ত, লাকড়ি। ঝটপট উত্তর দিয়ে দেন আপনারা যারা আছেন লাইভে, দেখি কারা আপনারা সঠিক উত্তর দেন। অবশ্যই সবার জন্য শুভকামনা। যিনি জানেন তিনি তো দেবেনই, সাথে সাথে যিনি জানেন না তিনি কি করবেন, এখান থেকে শিখে নেবেন। আবার এক শ্রেণী আছে যাদের কি হবে, একটু কেমন বিভ্রান্তি হবে, তারা কি করবেন, মিলিয়ে নেবেন। হ্যাঁ, উত্তর দেওয়া শুরু হয়ে গেছে কি? হ্যাঁ, 3 জন উত্তর দিয়ে ফেলেছেন। আমাদের প্রশ্ন নম্বর 9-এ, এটা ঠিক 8 নয়, 9-এর কি আছে, ক নম্বর লিখেছেন, গুরুত্বহীন লোক। রাজা বাদশাহ হয় না এমনটা পড়িনি। আসলে বাগধারাটা আমাদের কি করতে হবে, গুরুত্বপূর্ণ কিছু বাগধারা মুখস্থ করলে চলে, নিয়মিত আপনাকে কি করতে হবে, অধ্যয়ন করতে হবে। ব্যাকরণ এমন একটা জিনিস, আপনি প্রতিদিন একটু একটু করে পড়বেন, দেখবেন যে আপনার কাছে কি পানির মতো সহজ এবং অত্যন্ত মজার একটি বিষয়। নিজেকে কি মনে হবে, সমৃদ্ধ মনে হবে। তার জন্য কি করতে হবে, প্রতিদিন ঘুমানোর সময় আপনি 5 মিনিট একটু ব্যাকরণটা দেখেন ঘুমানোর আগে। আপনি কাজে ব্যস্ত বা পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাতে কি এইটা কি হবে, আপনার জন্য একটি চমৎকার ধারণা হবে। তো যাই হোক, একটু দেখি উলুখাগড়া বাগধারার অর্থ। এখানে তেমন কোনো বিষয় আমি দেখি না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাকে ধরতে পারা কোন বাগধারাগুলো প্রায় আসে পরীক্ষায়, সেগুলো আমাকে কি করতে হবে, নিয়মিত চর্চা করতে হবে। তো এখানে কারো কোনো প্রশ্ন আশা করি নেই, থাকার কথাও না। হ্যাঁ, অনেকেই উত্তর করেছেন, অসংখ্য ধন্যবাদ। 4-5 জন, 6 জন, হ্যাঁ সংখ্যাটা বাড়ছে। তবে আরেকটু ভালো হয় কি, আপনারা যদি বিভিন্ন গ্রুপে এটা শেয়ার দেন, তাহলে কি আরও কিছু আমাদের ভাই বোনেরা এটা দেখে উপকৃত হবে। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। কি আছে, কষ্টে লাভ হয় যা, এটা কি একটু বলবেন, বাগধারা এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা কি, কষ্টে লাভ হয় যা। প্রশ্ন যেমনটি আছে তেমনটাই। প্রথম ধাপে এটি এসেছে। প্রথমে ক নাম্বারে আছে সুলভ, দ্বিতীয়টাতে আছে দুর্লভ্য, দুর্লভ্য। গ নাম্বারে আছে কি, দুর্লভ। ঘ নাম্বারেও আছে দুর্লভ। তো এইখানে সুলভ, নিচের 3টি একই অপশন, বানানটুক পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন হয়েছে এটা আপনারা বুঝতে বাকি থাকার কথা নয়। কেন নয়, যে কষ্টে যদি আমি পাই তাহলে সুলভ হয় কেমনে, সুলভ মানে সস্তা, সহজ। তাইলে কষ্টে পাওয়া জিনিস কি সহজ হয়? তাহলে প্রথম অপশনটা কি হয়ে যাবে, বাদ। তাহলে আমাকে বাকি 3টি যে অপশন আছে এটা কি করতে হবে, এর মধ্যে থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটি। তাহলে প্রথমটা দেখতে হবে দুর্লভ্য। এই ধরনের কোনো বাক্য আমরা কখনো পড়েছি? দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার সাথে যুক্ত আছি, কখনো পড়েছি কি? তো তখন আমি সিদ্ধান্ত নেব যে না, আমি এই ধরনের কোনো শব্দ পড়ি নেই। তাহলে কি
আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন এই দুইটা বিষয়ের উপরে আমি তো দুর্লভ পড়েছিলাম, এখন দীর্ঘ পড়েছিলাম না হ্রস্ব পড়েছিলাম, এটা তোমার মনে নেই। এখন কি করবেন আপনি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই দুই জায়গা থেকে আপনার যে এখানে দ্বন্দ্ব তৈরি হবে, সেখানে আপনি কি করবেন? নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। এই জায়গাটাতে যেন আপনি আটকে না যান, তার জন্য কি করতে হবে? শানিত করতে হবে আপনার প্রস্তুতিকে। আপনি যে সবার চেয়ে সেরা, এটা কিভাবে প্রমাণ করবেন? আপনি এখানে সঠিক উত্তর দিয়ে 1 নম্বর নিয়ে নিজেকে প্রমাণ করবেন যে আপনি সেরা, তবেই তো আপনি একটা চাকরি পাবেন। তো একটু দেখি এই জায়গাটাতে কি আছে। দুর্লভ, এখানে সঠিক উত্তর দেওয়া হয়েছে। দেখি আপনারা কি লিখেছেন। 10-এর ডি, 10-এর 4, মায়ের দোয়া, তারপরে হচ্ছে MSI শাকিল, ধন্যবাদ। অনেকেই নতুন জয়েন করেছেন। আব্দুর রহিম, উনি আগে থেকেই ছিলেন, অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন। তো আমরা আশা করি এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। তবে আমি বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে যে আপনাকে আগে এখান থেকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে কোনগুলো প্রশ্ন প্রায়ই আসে, সেগুলো বারবার আপনি চেষ্টা করবেন, তাহলে আপনি কোথাও আটকে যাবেন না। তাহলে কি পরের প্রশ্নে চলে যাই? প্রশ্ন 11। একটা বিষয় হচ্ছে যে যেহেতু নেগেটিভ মার্কিং থাকে এখানে, মানে কি কর্তন করা হয় নম্বর, আপনি যেখান থেকে পেয়েছেন সেখান থেকে নেগেটিভ মার্কিং থাকার কারণে উত্তর করতে গিয়ে আপনি আটকে যাবেন, ভয় পাবেন। তো কিছু প্রশ্ন, 2-1টি প্রশ্ন আপনাকে কি করে আটকানোর জন্য দেওয়া হয়, নতুন কিছু, একেবারেই সব সহজ দিবে এমনটা নয়। তো আপনি কি করবেন? চেষ্টা করলে পারলে, না পারলে কি করতে হবে? আপনাকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করবেন আপনি? অ্যাভয়েড করার কারণ হচ্ছে যে এখান থেকে আপনি বাদ রাখবেন, উত্তর করবেন না। উত্তর করলে কি হবে? যদি হয় তাহলে 1 নম্বর পাবেন, আর যদি না হয় তাহলে কি হবে? যদি 25% কাটা যায়, তাহলে এই এক তো গেল, আপনি যা অর্জন করছেন সেইখান থেকে আরও 25% চলে যাবে, অথবা 50% চলে যাবে। তাহলে কত গেল? হিসেব নিকেশ করে দেখবেন কত গেল। এ তো গেলই, সাথে আরও নিয়ে গেল। সুতরাং এখানে আপনাকে কি যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। তো জন্মহীন মৃত্যুহীন এই ধরনের, এটা কি বাগধারা, বাক্য সংকোচন, নাকি প্রবাদ প্রবচন? এইটা আমাকে জানতে হবে। তো কেউ কি বলতে পারবেন এটা কি? আসসালামু আলাইকুম স্যার, কে লিখেছেন? জুলফিকার মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। তো এখানে আমরা কথা বলছি, এটা কিন্তু আসলে এক কথায় প্রকাশ। জন্মহীন মৃত্যুহীন এমন কেউ আছে? জন্মহীন মৃত্যুহীন একটু বিবেচনা করে দেখেন। তো এরপরে আসি, চিন্তা করতে থাকি আমরা এবং পাশে অপশনগুলো একটু দেখি। এখানে কি আছে? কতে সরে অন্তস্থ জ, অজ। আচ্ছা, এরকম কোনো শব্দ কি আমরা পড়েছি কখনো? পড়েছি কি না একটু জানাবেন কমেন্ট বক্সে। আমৃত্যু ক্ষতে আছে, হ্যাঁ এইটা পড়েছি। অজ, এটা হয়তো অনেকেই পড়েছি, অনেকেই পড়ি নাই, বা মনে নেই এমনটা হতে পারে। তারপরে কি আছে? অজেয়, হ্যাঁ এমনটাও পড়েছি। তাহলে উত্তর করার জায়গাতে কি আছে? মানে যদি আপনি নাছোড়বান্দা হন যে না আমি উত্তর করবই, তখন আপনাকে এই টেকনিক অবলম্বন করতে হবে। কি টেকনিক? যে এই ধরনের কোনো শব্দ আমি দেখি নাই, তাহলে কি ক নম্বরটা বাদ দিয়ে দিলাম। খ নম্বর আমৃত্যু, তাহলে জন্মহীন মৃত্যুহীন, জন্মহীন যে জন্মাই নাই সে আবার আমৃত্যু কি? ঠিক আছে না? অজ, আমরা অজ মূর্খ বলে থাকি হয়তো, বাবা কোথায় পেয়েছি? উপসর্গ পেয়েছি, খাঁটি বাংলা উপসর্গে পেয়েছি অজ। সেক্ষেত্রে উপসর্গ হতে পারে, কিন্তু অজের কোনো অর্থ আছে কিনা আমি জানি না। আচ্ছা রাখেন এখানে। অজেয় মানে কি? যা জয় করা যায় না। তাহলে এখানে কি জন্মহীন মৃত্যুহীন কথা বলেছে, তাহলে এটা বাদ, এইটাও বাদ গেল। এইটা তো ক
কখনোই শুনি নাই, তাহলে এইটা হতে পারে। অজ, এটা একটু মোটামুটি পরিচিত, শোনা শোনা। আমি তো আগেই বলেছি যদি আপনার কমন না পড়ে তাহলে যেহেতু নেগেটিভ মার্কিং আছে আপনি উত্তর করবেন না, আর যদি করেন তাহলে কি আপনি একটা রিস্ক নিয়ে নিলেন। দেখি উত্তর হয় কিনা। এখানেও অজ, যেহেতু একটু পরিবর্তন করা হয়েছে, এখানে অন্তস্থ জ এবং এখানে বর্গীয় জ দেওয়া আছে। এই দুইটার মধ্যে আপনার একটু কি হতে পারে, দ্বন্দ্ব আসতে পারে। তো আমরা একটু দেখি ব্যাপারটা কি। কেউ কি উত্তর করেছেন? হ্যাঁ, 11 গ, আব্দুর রহিম বলে হচ্ছে 11-র ডি, ডি মানে হচ্ছে ঘ, এইটা উত্তর করেছেন। তাহলে কি কোনো সমস্যা নেই, আপনি মিলিয়ে নেবেন। জানতেন না, জানলেন, নিজেকে সংশোধন করলেন। এই প্রশ্ন দ্বিতীয়বার কি ভুল হবে একটু জানাবেন। এই প্রশ্ন কি দ্বিতীয়বার আর ভুল হবে? আশা করি ভুল হবে না। আমরা সহজেই এটার উত্তর করতে পারবো যদি পরীক্ষায় আসে। এরপর যেটা আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। গাছ পাথর বাগধারাটির অর্থ কি? এটাও 1 নম্বর ধাপে, প্রথম ধাপে এসেছিল। ক নম্বরে আছে বাড়াবাড়ি করা, খ নম্বরে আছে ভূমিকা করা, গ নম্বরে হিসাব নিকাশ, ঘ নম্বরে সে অসম্ভব বস্তু। তাহলে ঝটপট উত্তর দিয়ে দিন, কোনটি হবে সঠিক উত্তর? গাছ পাথর, এই বাগধারাটির অর্থ কি হবে যদি মুখস্থ থাকে, অথবা বা আপনি একটু অন্ধকারে ঢিল মারেন, দেখি কি হয়। হ্যাঁ, একজনে বলেছেন হিসাব নিকাশ, একজনে বলেছেন না, না বলতে কি হয়তো আপনি জানেন না, তাই তো? হ্যাঁ, না জানা কোনো অপরাধ না, আমরা চেষ্টা করবো জানার। হিসাব নিকাশ, হ্যাঁ ঝটপট উত্তর দিয়ে দিন। কি হয় আমাদের এটার উত্তর? তারপর আমরা সঠিক উত্তর দেখব কোনটি সঠিক উত্তর। 12 সি, হিসাব নিকাশ, সি মানে হচ্ছে গ, 3 নম্বর অপশান। কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে উত্তর করতে থাকবেন। হ্যাঁ, আরেকজনে লিখেছেন গ। হ্যাঁ, যেমন মত যেদিকে আমরাও সেদিকে, দেখা যাক আপনাদের সাথে আমরা একমত হতে পারি কিনা। দেখি উত্তরটা কি হবে। বাহ, চমৎকার, আপনাদেরকে অভিনন্দন। আপনারা যারা সঠিক উত্তর দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন এবং পাশে রয়েছেন। জি জি, আরও 2 জন উত্তর করেছেন। জি, চমৎকার চমৎকার। আমরা পরবর্তী প্রশ্নে তাহলে চলে যাব। 13 নম্বর প্রশ্নে আছে আগ্নেয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? প্রকৃতি ও প্রত্যয় একটি গুরুত্বপূর্ণ পার্ট ব্যাকরণের। তাহলে কি করতে হবে? আগ্নেয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যয় কি জিনিস, প্রত্যয় কোথায় বসে, কিছু কথা বলতে হবে আমাকে এই জায়গাটাতে, যেটা আপনার জন্য কি অনেক কাজে দিবে। প্রত্যয়, প্রত্যয়, প্রত্যয় কি? সাধারণভাবে আমরা বলতে পারি এটা বসে কোথায়? শব্দের শেষে বসে, মনে রাখবেন, শব্দের শেষে। কিছু কথা সবসময়ের জন্যই বলে থাকি, যেটা আপনার কাজে দিবে সেটা হচ্ছে কি প্রত্যয় শব্দের শেষে বসে। এর সাথে রিলেটেড আরেকটা বিষয় আসে, সেটা কি উপসর্গ। কেন মনে রাখার সুবিধার জন্য আমরা এটা বলে থাকি। শব্দের প্রথমে কোথায় বসে? উপসর্গের বসে শব্দের প্রথমে, আর প্রত্যয় বসে শব্দের শেষে। দুটো কথা মনে রাখবেন, পরীক্ষা আসতে পারে, যেটা আপনার কাজে দেবে। আরেকটা বিষয় হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি কি জিনিস? প্রকৃতি হচ্ছে শব্দ বা ধাতু মূল। প্রকৃতিকে নির্দেশ করা হয় কি দিয়ে? এরকম একটা চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন আছে না, উপসর্গ একটু মুছে গেল, এরকম একটা চিহ্ন আছে না। আসলে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক আবার কি কথা হয়, আমরা রুট ওভার পড়েছি গণিতে, তাই না? তো রুট ওভার বিষয়টা আলাদা। আমরা রুট ওভারে কি থাকে, এই যে রুট ওভার, এটা কি? এটা হচ্ছে প্রকৃতি। অনেক সময় প্রকৃতির চিহ্ন দেওয়া থাকে, তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল, তাই না? প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে বলছে, আর এটা রুট ওভার। তাহলে শব্দমূল বা ধাতুকে কি বলা হচ্ছে? প্রকৃতি বলা হচ্ছে। আর প্রত্যয় কোথায় বসে? শব্দের শেষে বসে। অর্থাৎ শব্দের শেষে যে সকল এটাকে কি বলবো, শব্দাংশ যুক্ত হয়, হয়ে কি করে? এটা অর্থ প্রকাশ করে বা অর্থ প্রকাশের সহায়তা করে থাকে, তাকে কি বলা হয়ে থাকে?
প্রত্যয় বলা হয়ে থাকে। আরও সুন্দরভাবে গোছালো সংজ্ঞা আছে ব্যাকরণে। তো এই জায়গাটাতে কি আছে? আগ্নেয় শব্দটা কতে দেওয়া আছে অগ্নিযোগ স্নেহ, খতে দেওয়া আছে অগ্নিযোগ এও, গতে অগ্নিযোগ ইও, ঘতে অগ্নিযোগ এর অগ্নির। এখন এটা উত্তর করতে গিয়ে কি হবে? ঝটপট উত্তর করা শুরু করে দিয়েছেন। 13 ঘ, 13 কম, 13 ক। 13 নম্বর প্রশ্নের দুজনে ক উত্তর দিয়েছেন, আরেকজনে উত্তর দিয়েছেন ঘ না খ দিয়েছেন? খ। খ উত্তর দিয়েছে অগ্নিযোগ এও, এই অন্তস্থ। তো দেখি আমরা আসলে এখানে কোনটি হবে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোনটি হবে। আচ্ছা, অগ্নিযোগ স্নেহ, অর্থাৎ যারা আপনারা ক উত্তর দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, উত্তর সঠিক হয়েছে। চমৎকার। আপনারা এটাকে বৈয়াকরণিক বলা যায়, ব্যাকরণবিদ বা বৈয়াকরণিক, ব্যাকরণ সম্পর্কে খুব ভালো ধারণা আছে আপনাদের। তো ক সঠিক হয়েছে, সঠিক উত্তর এখানে অগ্নিযোগ স্নেহ। কি কারণে? এটা কিন্তু হচ্ছে সংস্কৃত প্রত্যয়। কি এটা কোন প্রত্যয়? স্ন, স্নেহ, এ ধরনের প্রত্যয় হলে সেটা কি হয়? সংস্কৃত প্রত্যয় হয় এটা। একজনে থ্যাংক ইউ দিয়েছেন, সাজিদ বিশ্বাস স্যার, ধন্যবাদ জানাচ্ছি। যারা কমেন্ট করছেন, সঠিক উত্তর দিচ্ছেন, তাদেরকে আমি আসলে বারবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতার জন্য। তো যাই হোক, আমরা একটু পরে যাই। এইবার একটু মজা আছে। কি মজা? দেখেন, আমরা কিন্তু একটা উত্তর করেছি, তাই না? তো এই জায়গাটাতে কিন্তু দুটো উত্তর হবে। এখানে কি হবে? দুটো উত্তর হবে। আপনারা একটা জানতেন। এখন মজার বিষয় হচ্ছে, যারা আপনারা একটা উত্তর দিয়েছেন, তাহলে কি ভুল হলো? না, ভুল হয়নি, আপনি সঠিক আছেন, কোনো সমস্যা নেই। আপনি যদি এটা উত্তর নাও করেন, তাহলে কি এইটা উত্তর করে গেছেন, এইটা হতে থাকবে, কোনো সমস্যা নেই। আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি সঠিক আপনার জায়গাতে। আশা করি সমস্যা হবে না এরপরে। আপনি আপনার জায়গায় সঠিক থাকুন। এখানে 5টা উত্তর হোক, তাতে যাই আসে না। এখানে 4টে অপশন, 4টে উত্তরই দেওয়া আছে। অর্থাৎ এটা পরীক্ষক আপনাকে, যিনি প্রশ্নকর্তা, তিনি আপনাকে সহজ করে দিয়েছেন। তা আপনার ক্ষতি কোথায়? আপনার কোনো ক্ষতি নেই। আপনি নম্বর পেলেই হলো, আপনার নম্বরের প্রয়োজন। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্নে চলে যাব। 14 নম্বর প্রশ্নে কি আছে? শর্বরী এর বিপরীত শব্দ কি? শর্বরী, এটা কি ব্যাকরণগত একটি বিষয়। আমরা সমার্থক শব্দ, বিপরীত শব্দ পড়ে থাকি। তো প্রথম ধাপে এসেছে শর্বরী। প্রথমে আছে কি? দিবস। খতে আছে রজনী, গতে আছে দিন, এটা উচ্চারণ হয় দিনও। ঘতে আছে রাত, হসন্ত বা হলন্ত উচ্চারণ হয়। তাহলে এইখানটায় আমার বিষয়টা হচ্ছে দিন রাত আছে। দিবস মানে দিন এবং রাত আছে। রাত রজনী, রাত রজনী, রজনী এবং রাত কেমন কাছাকাছি একটা হয়ে গেল। আচ্ছা, দিন মানে কি বলেন? দিন মানে কেউ কি জানেন? আমরা কিন্তু এখানটা একটু সমস্যা হচ্ছে যে দিন দেখে বলে ফেললাম আর হয়ে গেল, এমনটা না। এই দিন মানে কি? দিবস। আর এই দিন মানে কি? এই দিন মানে কি? গরিব। এই দিন মানে গরিব। আচ্ছা, তাহলে এখানে আসলে যদি আমি অর্থ জানি তাহলে আমি পারবো। তাছাড়া আসলে অন্ধকারে ঢিল মারার বিষয়টা একটু কঠিন। এটাও হতে পারে, এটার অর্থ যেহেতু আমি জানি না, এটাকে আমি কি করতে পারবো না? যাচাই করতে পারবো না। কি যাচাই করতে পারবো? কিভাবে যাচাই করব? তাই না? এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে চলুন আমরা একটু দেখব যে এখানকার সঠিক উত্তর কি। শর্বরী এর বিপরীত শব্দ কি? শর্বরী মানে কি? এখন এখানে সঠিক উত্তর দেওয়া আছে দিবস মানে দিন, তাই না? এর বিপরীত শব্দ চাওয়া হয়েছে। তাহলে শর্বরী মানে রাত, রজনী মানেও রাত, রাত মানেও রাত,
এটা তো সমার্থক শব্দ দুইটা, আর এটা এমনি দেওয়া আছে একটা অপশন আপনাকে বিভ্রান্ত করার জন্য। সঠিক উত্তর কোনটি? দিবস। দিবস না থেকে দিন থাকতে পারে, আপনি দিনে কি করবেন? উত্তর দেবেন। জি হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন অনেকেই। 14 ক দিতে থাকুন, আমরা পরবর্তী প্রশ্নে যাব আলোচনায়। প্রশ্ন 15 নম্বর প্রশ্নে গবেষণা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? আবারও আমরা পেয়েছি সন্ধি বিচ্ছেদ। তো সন্ধি তো অনেক আছে, সন্ধির নিয়মও অনেক আছে। আপনাকে কি করতে হবে? নির্দিষ্ট কিছু সন্ধি নিয়ে নিয়মিত চর্চা করতে হবে, তার সাথে সাথে কি জানতে হবে? নিয়ম জানতে হবে। তবে সন্ধি তো অনেক নিয়ম, কয়টা নিয়ম মুখস্থ করে আপনি সন্ধি বিচ্ছেদ করবেন? একটু ঝটপট উত্তর করে ফেলেন তো, কোনটি হবে? সঠিক উত্তর কোনটি হবে? গবেষণা। এখানে একটি নিয়ম আছে, তার আগে আমি সবসময় বলি আপনি আগে কি করবেন? এই যে 4টা এখানে কি আছে? জায়গা আছে, 4টা উত্তর আছে, এর ভিতরে একটি সঠিক, 3টি ভুল। আপনাকে ভুলগুলো আগে বাদ দিতে হবে। আর যদি আপনি জানেন সরাসরি এইটা হবে, আপনি দিয়ে দেন। তবে অধিক উৎসাহী হবেন না। অধিক উৎসাহী হয়ে কি হয়ে যায়? আরে কমন পড়ে গেছে, দিয়ে দিলাম একটা। এখন কি হবে জানেন? পূরণ করতে গিয়ে আপনি ভুলটা পূরণ করে ফেলেছেন। এখন একাধিক যদি আপনি ভুল পূরণ করে থাকেন তাহলে কি হবে? আপনি নম্বরটা পাবেন না। বলা হয়ে থাকে যে একাধিক, এটা তো আসলে ওএমআর মূল্যায়ন করে থাকে মেশিনে, ফলশ্রুতিতে আপনি নম্বরটা পাবেন না। মাথাকে ঠান্ডা রাখবেন, রেখে কি দেওয়ার আগে 1 সেকেন্ড একটু ভাবুন, 2 সেকেন্ড একটু ভাবুন, হ্যাঁ যেটা দিচ্ছি সেটাই সঠিক কিনা, এটাই কিনা। দেখেন এখানে একটা বলি, এটা কেমন? গ যোগ এসো না, বিষয়টা কেমন না? গ এরকম সন্ধি বিচ্ছেদ কখনো হয়? হতে পারে, বাট আমি হয়তো দেখি নাই, আমি শুনি নাই। গপ যোগ এসো না, গপ গপ কি? এটাও একটু কেমন কেমন লাগছে। গোযোগ সোনা, এটাও কেমন কেমন লাগছে। তাহলে কি এটা হতে পারে? গোযোগ এসো না। হ্যাঁ, অনেকে উত্তর করেছেন স্যার পরিচয়টা দিবেন স্যার। হ্যাঁ, ভিডিওর শুরুতে দেওয়া আছে, শুরু থেকে দেখলে পেয়ে যাবেন। তারপরেও যেহেতু জিজ্ঞাসা করেছেন, সেক্ষেত্রে আমার নাম রুবেল রানা, আপনাদের সাথে আছি, নিয়মিত ক্লাস পাবেন ইনশাল্লাহ, আশা করছি। তো আপনাদের যদি কোনো উপকার হয়, এই চেষ্টা করি সবসময়, পাশে থাকুন। তো গবেষণা শব্দটির আমরা এখানে দেখি সঠিক উত্তর কোনটি। উত্তরটা দেখবো, একটা কারণ আছে। গোযোগ এসো না, হ্যাঁ ক নম্বর উত্তর করেছেন। আরেকজন উত্তর করেছেন এমএসটি রত্না, আপনাকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি উত্তর করার জন্য। তো গোযোগ এসো না কেন হলো? এখানে একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? দুঃখিত, সিলেক্ট করে নেই। ও গোযোগ এসো না, ও প্লাস এখানে কি আছে? এ আছে। কোন কোন ধ্বনির মিলন হয়েছে সন্ধিতে? সাধারণভাবে দুটো ধ্বনির মিলন হয়। কি? প্রথম যে শব্দটা থাকে শেষের, সেটার শেষ ধ্বনি, এবং শেষের যে শব্দটি থাকে সেটার প্রথম ধ্বনির মিলন হয়। সব সময় মনে রাখবেন, প্রথম শব্দটির শেষ ধ্বনি এবং শেষের শব্দটির প্রথম ধ্বনি, অর্থাৎ প্লাসের সাথে যে দুইটা জড়িত থাকে কাছাকাছি, এই দুইটার মিলন হয়। তাহলে এই জায়গাটাতে এই দুইটা ধ্বনির কি হয়েছে? মিলন হয়েছে। তাহলে গো যোগ এসো না, গোয়েশোনা হওয়ার কথা ছিল, গবেষণা হলো কি করে? তাই না? তো এইখানে বলা আছে যে যদি শুরুতে কি থাকে? ও থাকে, আর তারপরে যদি এ থাকে, তাহলে কি হয়ে যায়? অব হয়ে যায়। কি হয়? অব হয়। এটা 2019-এর আগের এডিশন মনির চৌধুরী ব্যাকরণ, যেটা সেটার 38 নম্বর পাতায়, কিছুক্ষণ আগে বলেছিলাম 38 নম্বর পাতায় 13 নম্বর নিয়মে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। বিশেষ করে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু সন্ধিবিচ্ছেদ আছে। আপনারা এই জায়গার সন্ধিবিচ্ছেদগুলো পাঠ করলে সহজেই এই নিয়মগুলো বুঝতে পারবেন, সাথে সাথে কি সন্ধিবিচ্ছেদগুলো আপনারা করতে পারবেন। তাহলে এই জায়গাটাতে যে বিষয় হচ্ছে সন্ধিবিচ্ছেদটি কি? এটা হয়েছে, যদি এটা হয় তাহলে কি গোযোগ এসো না, অব হয়, এটা একটা হসন্ত দেওয়া যায়।
আচ্ছা দেখি তাহলে সঠিক উত্তরটা এটা হয় কি না। আচ্ছা আপনারা কে কি উত্তর করেছেন? আকিব নিয়াজ ক, ধন্যবাদ স্যার। আনিসুর রহমান রাসেল, আচ্ছা আমি রুবেল, আপনি রাসেল, কংগ্রেচুলেশন আপনাকেও আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমএসটি রত্না, আপনাকে উত্তর করার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি কি হবে। হ্যাঁ, গোজক এসো না, চমৎকার। আপনারা সেই প্রথম থেকেই সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন আমাদেরকে। আগে একজন চলে গেছে, ওনার নামটা মনে হয় বলিনি, গৌতম কুমার, হ্যাঁ উনিও আছেন, এবার উত্তর করেন নাই, উত্তর করবেন। ভুল হোক, সমস্যা কোথায়? আমরা তো শিখতে এসেছি, আমরা শিখতে চাই, এই আগ্রহ থাকতে হবে আপনার, তবে আমরা কি শিখতে পারবো এবং আমাদের প্রস্তুতি কি হবে, চমৎকার হবে। ঠিক আছে, তাহলে কি চলে যাই পরবর্তী প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন, কোনটি প্রাদি সমাসের উদাহরণ? বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রাদি সমাস। সমাস সহজ কথাই তো, সমাস কয় প্রকার? আগে ছিল 6 প্রকার, এখন কাটছাট করে 4 প্রকার করা হয়েছে। তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, আমি কোন ব্যাকরণটি ফলো করব, কোনটা দেখে পড়ব, তাই না? সাধারণভাবে চাকরি বাকরি পরীক্ষা আমাদের সেই পুরাতন ব্যাকরণ, মনির চৌধুরীর ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়ে থাকে, সেখানে আমরা এগুলো পাবেন। নিত্য সমাস, প্রাদি সমাস, 6 প্রকারের বাইরে এইটা পাবেন। তাহলে প্রাদি সমাস কোনটি, এইটা আমাদের আজকে আলোচ্য বিষয়, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। হ্যাঁ, উত্তর করা শুরু হয়ে গেছে, করতে থাকুন, উত্তর করুন। আমরা যারা জানি না তারা আমরা কি জেনে নেব, যারা জানি আরো ভালো করে জানবো, আর যারা বিভ্রান্তিতে আছি তারা কি করব, মিলিয়ে নেব, তবে কি আমাদের প্রস্তুতি সার্থক হবে। তাহলে প্রাদি সমাসের সংজ্ঞাটা কি একটু যদি বলি তাহলে সহজ হবে, দেখি হলো কিনা। আচ্ছা প্রটা পরে লিখি, আগেই হচ্ছে প্রতি লিখি। অনু, প্রপতি, অনু, এই 3টি শব্দের মাধ্যমে আমাদের যে সমাস সাধিত হয় তাকে প্রাদি সমাস বলে। এই 3টি দিয়ে যদি সাধিত হয় তাকে কি বলবো আমরা, প্রাদি সমাস বলবো। অর্থাৎ শুরুতে কি থাকবে, এই 3টির যে কোনো একটি থাকবে, এই 3টির যে কোনো একটি থাকবে। হ্যাঁ, অনেকে উত্তর করেছেন, প্রগতি লিখেছেন একজন, বাকিরা লিখেছেন ক প্রগতি, এখানে গৃহস্থ আছে, সাপোসা আছে, উপকূল আছে। তো এগুলো কেন হবে না? আমার যদি সমাজ সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আমি সহজেই বুঝে যাব, তাই না? তো এখানে দেখেন গৃহস্থ আছে, গৃহে থাকেন যিনি, বা হচ্ছে ছাপোষা, ছা পোষেন যিনি, উপকূল, কুলের সমীপে। তো এগুলো সাধারণভাবে এখানে আমরা কোনোটাতেই কি এ ধরনের এই 3টার একটাও দেখতে পাচ্ছি না। কি দেখতে পেয়েছি? না, দেখতে পাইনি। তাহলে একটু দেখি উত্তর কি হবে। হ্যাঁ, প্রগতি হবে, প্রগতি। আর কি হতে পারে প্রাদি সমাসের? আমরা তো এখানে প্রগতি একটি অপশান দিয়েছি, তাহলে বোঝার সুবিধার্থে আর কি হতে পারে একটু কমেন্ট বক্সে জানাবেন, লিখেন। ভুল হলে আপত্তি নেই, ক্ষতি নেই, আমরা কি ভুল করে শিখতে চাই। যেমন এখানে হতে পারে যে বচন, এটা হতে পারে না, সমান সমান প্রবচন, এটা হতে পারে। আর কি হতে পারে? আচ্ছা অনু দিয়ে একটা করি, অনুতে যে তাপ, কি হতে পারে? অনুতাপ, অনুতাপ। তাহলে কি আমরা সহজেই এটা দেখে আমাকে সব সময় চোখ কান খোলা রাখতে হবে যে আমি কি প্রশ্ন পড়ছি, সে প্রশ্নের উত্তর কি হতে পারে,
এইটা যদি আমি খেয়াল রাখি তাহলে কি হয়ে যাবে, সহজেই আমি প্রশ্নের উত্তর করতে পারবো। এটা এসে গেছে, এটা না এসে কি এটা আসতে পারে, এটা আসতে পারে, তাতে আমার কি, আমার কিচ্ছু যায় আসে না। কি কারণে, আমি পারি, যেটাই দিক না কেন আমি পারবো, এই কনফিডেন্ট নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানতে চাই। আপনারা জানাতে থাকুন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে, শুদ্ধ বানান কোনটি? আবারও বানান, অবশ্যই আপনাকে বানানে গুরুত্ব দিতে হবে, কেননা আমরা বানানে অনেক সময় ভুল করে থাকি। একই বানান কি করা হয়ে থাকে, ভুল করে দেওয়া থাকে 4টা অপশানের ভিতরে, তখন আপনার কি হবে, আপনি একটা দ্বিধায় পড়ে যাবেন। সেই জায়গাটা যেন না হয়, তাই আমরা কি করব, বেশি বেশি বানান চর্চা করব। আজকে এই নোটগুলো কি করতে পারেন, সঠিক যে উত্তরগুলো এগুলো নোট করে রাখতে পারেন। আমরা সবসময় বইয়ের পিছনে দৌড়াই, অথচ হাতে স্মার্টফোন আছে। একটা ক্লাস দেখলাম, অবশ্যই আপনি জার্নি করছেন, একটা ক্লাস দেখলেন, দেখে কি শিখলেন? সদিচ্ছা থাকলে সব সম্ভব, আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো দেখি শুদ্ধ বানান কোনটি। বিভীষিকা, দেখেন একটা শব্দের 4 রকমের বানান দেওয়া আছে। তো এইখান থেকে কি করতে হবে আমাকে, যদি মুখস্থ থাকে তাহলে তো হলোই, আর না থাকলে কি করতে হবে, কয়েকটা ধাপের কথা বলেছি যে আপনি উত্তর করবেন কি করবেন না। তবে আমরা পরীক্ষার হলে যাব উত্তর করার জন্য। উত্তর না করলে, বেশি নম্বর যদি আমি না পাই, তবে কি আমি প্রতিযোগিতায় টিকতে পারবো? একটা চাকরি এখন কি সোনার হরিণ, তার মধ্যে সরকারি চাকরি। আপনাকে এখানে কি করতে হবে, অবশ্যই গুরুত্ব দিয়ে চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেকেই উত্তর করেছেন। বিভীষিকা 17 ক। জি, আরও উত্তর চাই, উত্তরে ভরিয়ে ফেলবেন। তো দেখি আমরা এখানে সঠিক উত্তর কোনটি। আপনাদেরকে অভিনন্দন, চমৎকার। এভাবে যদি চলতে থাকে, বাকি বিষয়গুলো যদি এভাবে আপনারা পারেন, তাহলে সহজ কথায় কি বলতে হবে, আপনারা ঠেকাই কি, চাকরি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি চাকরির দুয়ারে ঘুরবেন না, চাকরি আপনাকে খুঁজবে, চাকরি আপনাকে খুঁজবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। সুনাম শব্দের সু কোন ধরনের উপসর্গ? হ্যাঁ, উপসর্গ নিয়ে কথা বলেছি। এবার একটু বলবেন উপসর্গ শব্দের কোথায় ব্যবহৃত হয়। আমি কিন্তু লিখে দিয়েছিলাম যখন প্রত্যয় পড়াচ্ছিলাম, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়ের সময়। দুঃখিত, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়ের সময় আমি উপসর্গ পড়িয়েছিলাম। উপসর্গ মানে কি, কোথায় বসে, শব্দের শুরুতে বসে। এখানে কয়েকটি কথা বলা দরকার, সেটা হচ্ছে উপসর্গ। উপসর্গ কোথায় বসে? 1, শব্দের শুরুতে, শব্দের শুরুতে। 2, উপসর্গের কোন অর্থ আছে? অর্থ নেই। 3, অর্থ কি সৃষ্টি করতে পারে বা দিতে পারে, সৃষ্টি করতে পারে। উপসর্গ কত প্রকার? উপসর্গ কত প্রকার? প্রধানত খাঁটি বাংলা, তৎসম, আর হচ্ছে বিদেশি উপসর্গ, তাই না? তাহলে কি উপসর্গ প্রধানত 3 প্রকার। এবং বিষয়টা হচ্ছে এখানে বলা আছে সুনামের সু উপসর্গ, তাই না? তো সুনামের সু উপসর্গ আমি প্রাসঙ্গিক ক্ষেত্রে বলে রাখছি, 4টে উপসর্গ আছে। সু বি নি, আশুবিনি, 4টি উপসর্গ। এই 4টি উপসর্গকে কি করা হয়ে থাকে? সার্বজনীন উপসর্গ বলা হয়ে থাকে। কি বলা থাকে? সার্বজনীন। সার্বজনীন উপসর্গ কেন? এইটা খাঁটি বাংলা বা বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ দুটোর মধ্যেই আছে, তো যার কারণে একে সার্বজনীন উপসর্গ বলা হচ্ছে। যদি দুটো অপশন থাকে দুটোই দেবেন, যদি একটা থাকে একটি দেবেন, আপনার চিন্তার কোনো কারণ নেই।
তো উপসর্গ যদি আপনার মুখস্থ থাকে তাহলে সহজে আপনি উত্তর করতে পারবেন। উপসর্গ মুখস্থ করার কিছু টেকনিক আছে, চেষ্টা করি একটু টেকনিকগুলো দেখানোর। দেখুন একটু, যদি আমরা তৎসম উপসর্গ, তৎসম বা সংস্কৃত, দুঃখিত, তৎসম, তৎসম উপসর্গ সহজে এক নিঃশ্বাসে আপনি বলে দিবেন কি? প্রপরা অপনি অবনি দুর্বি সমাপতি অভিয়তি উপ অপি অধিয়া উৎপরি অনুসু। কেমন মজাটা না হবে? আপনাকে কেউ উপসর্গে আটকাতে পারবে? এখানে যদিও লাইভ ক্লাস দীর্ঘ সময় ধরে চলছে, বিস্তারিত লিখে আলোচনা করা একটু কঠিন, তবে প্রয়োজন থাকলে কমেন্ট বক্সে জানালে পরবর্তীতে কমেন্ট বক্সে আমি কি দিয়ে দেব, একটা ছন্দ আছে, ছন্দ আকারে সহজে আপনি মুখস্থ রাখতে পারেন। তৎসম যদি বাংলা হয়, বাংলা কি? বাংলাতে আপনি কি করতে পারেন? ইতিবাতি ভররাম কত কুবিয়াম, এভাবে কি ছন্দ আছে, ছন্দ আকারে আপনি সহজেই বাংলা উপসর্গগুলো মুখস্থ রাখতে পারেন। সেক্ষেত্রে কি উপসর্গ থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, আপনি সহজেই উত্তর করতে পারবেন। তো যাই হোক, পরের অপশনে যাই। আমরা উপসর্গ নিয়ে প্রাথমিক কথা বলেছি, সাথে সাথে উত্তর দেখব। উত্তর হচ্ছে এখানে বাংলা উপসর্গ দেওয়া আছে। কি কারণে? তৎসম নেই। তৎসম বা সংস্কৃত বলেছি সেটা ভিন্ন কথা, বা যদি এখানে তৎসম থাকতো তাহলে তো তৎসম উত্তর হতো, বা যেহেতু তৎসম নেই সুতরাং এখানে উত্তর হবে বাংলা। উত্তর করেছেন অনেকেই 18 খ, 18 ক, অনেকে ক বলেছেন। আপনার ক্লাসের লোক সংখ্যা তো কম কেন? সবাই মনে হয় ব্যস্ত আছে, পরবর্তীতে দেখে নেবেন। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি আছে? পদ শব্দের সমার্থক শব্দ কি? এর আগে আমরা বিপরীত শব্দ পড়েছি, এখন পড়ব সমার্থক শব্দ। তো সমার্থক শব্দে কি আছে? প্রথমে আছে সমরণী, পরে আছে স্মরণী, স্মরণী, স্মরণী। তাহলে উত্তর কি হবে? এইরকমই কিছু একটা হবে, অর্থাৎ আলাদা কোনো শব্দ এখানে আনা হয় নাই। এটি সবচেয়ে কি কঠিন বিষয় আমাদের কাছে। যদি আলাদা আলাদা শব্দ থাকে তাহলে আমরা বেছে ওইখান থেকে কি বের করতে পারি, খুঁজি। কিন্তু এখন জানা না থাকলে তো মুশকিল। দেখেন কি হয়েছে এখানে, এটা না হয় বাদ দিলাম, সারণী, এটা না হয় বাদ দিলাম। এখন এই দুইটার মধ্যে কোনটা পড়ছিলাম এইটা মনে রাখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে উত্তর কি এই দুইটার মধ্যে একটা হবে নাকি এটা হবে। উত্তর লিখুন সবসময়ের জন্য। যারা উত্তর করছেন উত্তর করতে থাকুন। নাকি সমস্যা হচ্ছে? মনে হচ্ছে যে একটু সমস্যায় পড়ে গেছেন। কি যেন পড়েছিলাম, রস্বইকার পড়েছিলাম নাকি দীর্ঘইকার পড়েছিলাম। একটু হওয়াটাই স্বাভাবিক, পরীক্ষায় তো সব আপনার কমন আসবে না। কিছু কিছু জায়গাতে আপনি কি এরকম বিভ্রান্তিতে পড়বেন, দ্বিধায় পড়বেন, সংকোচ হবে, কি করব, যদি ভুল হয় নম্বর তো কাটা যাবে। এখানে কি মাথা ঠান্ডা রেখে আপনাকে উত্তর করতে হবে। হ্যাঁ, অনেকে উত্তর করেছেন উত্তরের ভিতরে খ। হ্যাঁ, সবাই খ উত্তর করেছেন। স্মরণী রস্বইকারটাতে ভোট করেছেন, দেখি কি হয়। হ্যাঁ, খুব সহজ। আপনারা যারা পেয়েছেন 19-এর গ বলেছেন একজনে, তাতে কিছু যায় আসে না, কোনো সমস্যা নেই। আমরা শিখতে এসেছি, হ্যাঁ এভাবেই আমরা শিখতে চাই। যদি না মিলে মিলিয়ে নেব। রবীন্দ্রনাথের একটা কথা আছে কি, দেব নেব মিলিব মেলাবো। এখানে মিলিত হওয়া যায় এবং মেলানোও যায়, এমন একটি জায়গা। তো ঠিক আছে, এখানে আর সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নে চলে যাই।
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এইখান থেকে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে, আমরা কি ধরনের প্রশ্ন করব, তাই না? কি ধরনের উত্তর আসবে? দেখেন এই জায়গাটাতে কিন্তু আমাদের সংখ্যা ভিত্তিক প্রশ্ন, এখানে ওই রকম পার্থক্য করে আমাদের কি করা যাবে না, আলাদা করা যাবে না। এখানে আমাকে জানতে হবে। তো এখানে তিনটি বিষয় আছে। আমাদের মোট বর্ণ কয়টি? মোট বর্ণ কয়টি? 50টি। তার মধ্যে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এখন বিষয়টা হচ্ছে যেখানে বলা হচ্ছে মাত্রাবিহীন বর্ণ বা মাত্রাহীন বর্ণ, তাহলে মাত্রাহীন এর ভিতর থেকে পূর্ণমাত্রা নোট করে রাখতে পারেন। পূর্ণমাত্রা কয়টি? 32টি। পূর্ণমাত্রা 32টি। অর্ধমাত্রা কয়টি? অর্ধমাত্রা 8টি। মাত্রাবিহীন কয়টি? উত্তর করুন, মাত্রাবিহীন কয়টি? এবার আমাকে কি করতে হবে? যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। 20 নম্বরের ক। একজনে লিখেছেন 11টি, একজনে লিখেছেন 10টি। নাসিম মাহমুদ 10টি লিখেছেন। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তো মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে অপশানে কয়টি আছে? 10টি, 11টি, 8টি, 9টি। তাহলে এর ভিতরে হবে। আমরা একটু মিলিয়ে নিব পরবর্তীতে যে উত্তর কয়টি হবে। ঠিক আছে, আমরা একটু প্রশ্ন দেখি। হ্যাঁ, উত্তর মিলেছে। আপনাদেরকে আবারও অভিনন্দন। আর যে বিষয়গুলো আমি লিখেছিলাম বোর্ডে, এটা নোট করে রাখতে পারেন। এইখান থেকে বলা যায় একটি প্রশ্ন হবে আপনার জন্য পরীক্ষায়। কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে মোটামুটি একটি গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে আপনার জন্য পরীক্ষায়। তো আজকে সময় শেষ, আমাদের প্রস্তুতি এ পর্যন্ত ছিল। আজকের ক্লাসটি কেমন লেগেছে সর্বশেষ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে থাকবেন। আমাদের পেজে পরবর্তী ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, সাথে সাথে ঘোষণা দেওয়া হবে। আপনারা আগামী দিনেও থাকবেন বলে আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করতেছি সবাই ভালো আছেন। অনেকক্ষণ থেকে আপনারা বাইরে গিয়ে বসেন, সমস্যা নেই। তো অনেকক্ষণ থেকে আমাদের শ্রদ্ধেয় রুবেল স্যার এতক্ষণ পর্যন্ত আপনাদের চমৎকারভাবে বাংলা ব্যাকরণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে ভেঙে কিভাবে সহজে পড়ানো যায় আশা করতেছি সেইভাবেই এমসিকিউগুলোকে ব্যাখ্যা দিয়ে পড়িয়েছে। আপনারা সকলেই অবগত, খুব শীঘ্রই প্রায় 17,000 প্লাস প্রাইমারি সার্কুলার আসতেছে। এই প্রাইমারি সার্কুলারে আমার প্রিপারেশন নেওয়ার জন্য শুরু থেকে একটু নিজেকে গুছিয়ে নিতে হবে, কারণ যখন সার্কুলার দিবে তার কিছুদিন পরেই পরীক্ষা হবে। যদিও 75 মার্কের পরীক্ষা, কিন্তু এই 75 মার্কের পরীক্ষার মধ্যেও আপনারা সবাই জানেন 93% মেধা এবং 7% কোঠার ভিত্তিতে নিয়োগটা সম্পূর্ণ হয়ে থাকে। খুব একটা সহজ বিষয় না। এই সহজ বিষয়টা যেহেতু কঠিন বিষয়, তাই সহজ করার জন্য আপনাকে শুরু থেকেই বিষয়ভিত্তিক গোছানোর প্রস্তুতি নিতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে বাংলা ব্যাকরণ ক্লাসের মাধ্যমে আমরা প্রাইমারি এই শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা শুরু করেছি। ইতিমধ্যে স্যার প্রথম ধাপের 2019 সালের কোশ্চেনটা সলভ করিয়েছে। এখানে হয়তো বা লক্ষ্য করতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় ধাপের প্রশ্ন। তা আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস অনেকেই আমাদের এখানে জানে না, যার কারণে আমরা এই যে দেখেন ধাপ 2 লেখা আছে। প্রথম ধাপের মধ্যে 19টা প্রশ্ন এসেছিল বাংলা থেকে, এরপরে ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ ছিল। পর্যায়ক্রমে ইনশাল্লাহ এই ক্লাসগুলো আমাদের পেজ থেকেই হবে। এই জন্য যারা আমাদের
কে বর্তমান দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আপনারা আমাদের পেজটা একটু ফলো দিয়ে সাথে থাকবেন। খুব শীঘ্রই আমাদের খাদ্য অধিদপ্তর এবং প্রাইমারির একই সাথে ক্লাস চলবে এবং আমরা সিলেবাস তৈরি করতেছি, আপনাদের জন্য ফ্রি পরীক্ষার ব্যবস্থা করব। আমরা আজকে বাংলা ব্যাকরণ ক্লাসের মাধ্যমে শুরু করলাম। রুবেল স্যার এতক্ষণ ক্লাস নিল, ক্লাসটা স্যারের আপনাদের কেমন লাগলো, বুঝতে পারছেন কিনা, কীরকম মনে হচ্ছে, এই বিষয়গুলো আপনারা চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে রুবেল স্যার আবার আপনাদের জন্য দ্বিতীয় ধাপ এর প্রশ্ন সলিউশন সহ বিগত বছরের আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবে এবং নিয়মিতই ক্লাস হবে। পাশাপাশি আমাদের রায়হান স্যার আছে যে আপনাদের ম্যাথের ক্লাস নেবে, মাহবুব স্যার আছে, জুলফিকার স্যার আছে, জাহাঙ্গীর স্যার আছে। মানে স্যারের নাম বলতে বলতে শেষ করতে পারবো না। চাকরির পাঠশালার টিমটা এত বড়, কিন্তু অনেকেই আপনার, যদিও আমার একটা নতুন পেজ, কিন্তু আসলে আমরা এই কারণেই হয়তো অনেক সময় মনে হচ্ছে যে আসলে অডিয়েন্স কম, কিন্তু বৃহৎ আকারের অডিয়েন্সও আছে এবং চাকরির পাঠশালার টিম হচ্ছে হিউজ বড়। এজন্য আশা করতেছি আমাদের সাথে থাকবেন। যারা আমাদের কমিউনিটিতে আছেন, আমাদের ফ্রি পরীক্ষাগুলো কমিউনিটিতে হয়, আপনারা আমাদের পেজে মেসেজ দিয়ে কিংবা কমেন্ট করে কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন। খুব শীঘ্রই আমরা প্রাইমারির ইতিমধ্যেই বিষয়ভিত্তিক পরীক্ষা শেষ করেছি, এরপরে হচ্ছে আমরা টপিক ভিত্তিক পরীক্ষাগুলো শেষ করছি, বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো নিব, এরপরে প্রাইমারিরও বেশ কিছু পরীক্ষা শুরু করব। এই জন্য আপনার বসে না থেকে আমাদের এখানে লাইভ ক্লাসের পাশাপাশি পরীক্ষা দিলে আপনাদের প্রিপারেশনটা আশা করা যায় খুব সহজে বাসা থেকে গুছিয়ে নিতে পারবেন। তাহলে আজকের প্রথম ধাপের ক্লাস এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই রুবেল স্যার সহ বাকিরাও আপনাদের এখানে নিয়মিতভাবে ক্লাস নেবে। আমি সাজিদ বিশ্বাস, চিফ ওস্তাদ চাকরির পাঠশালা, আজকের এই লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।